এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ নামের একটা জায়গা, সেখানকার একটা ঘটনা। সাহিবাবাদের তিরাহা নামের একটা 3 রাস্তার মোড়, সেখানে 2025 সালের 21শে ফেব্রুয়ারি একটা কার যাচ্ছিল, পেছন থেকে দুজন ছেলে সেই কারটাকে নিজেদের বাইকের ধাক্কা দেয়। ধাক্কা দিলে কার যে চালাচ্ছিল সে রেগে যায়, সে বাইরে বেরিয়ে আসে। পেছনের বাইকে বসে থাকা দুজনের সাথে একটা তর্ক শুরু হয় সেই রাস্তার মাঝখানে। হঠাৎ করে সেই দুজনের মধ্যে একজন নিজেদের কাছে থাকা পিস্তল বের করে খুব কাছ থেকে দুটো গুলি চালিয়ে আবারও বাইকে বসে চলে গেছিল। রাস্তাতে যে পুলিশ ছিল তারা চলে আসে। পুলিশ টিম এসে দেখেছিল যাকে গুলি চালানো হয়েছে সে আর বেঁচে নেই। এবার পুলিশ বোঝার চেষ্টা করছিল যে এই ছেলেটা আসলে কে। তার পকেটে হাত দিয়ে তার মোবাইলটা পুলিশ যখন বের করছে তখনই তার সেই মোবাইলটা বেজে ওঠে। পুলিশ ফোন রিসিভ করে। পুলিশ বুঝেছিল যে যে মারা গেছে তার বোন কথা বলছে। পুলিশ সেই বোনকে খবর দিয়েছিল যে তোমার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শরীর খারাপ, আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, সেখানে তুমি তোমার বাড়ির লোকজনকে নিয়ে চলে এসো। মা বোন চিন্তায় ছিল। তারা গিয়ে পৌঁছেছিল হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে তারা জানতে পারে যে তাদের একমাত্র ছেলে আর বেঁচে নেই। পুলিশ সেই সঙ্গে ওই ছেলের পরিচয়, তার বাড়ি কোথায়, তার মা বাবার পরিচয় সবটাই জানতে পারে। পুলিশ যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে যে মারা গেছে তার নাম মঞ্জিত মিশ্রা, বয়স 29 বছর। সে গাজিয়াবাদের একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার। 2024 সালে তার বিয়ে হয়েছিল। বিয়ের 1 বছর হতে না হতেই তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। পুলিশ তার আত্মীয় স্বজন বা তার কাছে যে জিজ্ঞাসাবাদ করেছিল তাতে যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে যে তার প্রফেশনাল লাইফ, তার চাকরি জীবন খুব ভালো হলেও তার যে পার্সোনাল লাইফ তার মধ্যে প্রচুর ঝামেলা ছিল। তার স্ত্রীর সাথে তার মনোমালিন্য চলছিল, ডিভোর্সের কেসও চলছিল, কিন্তু তার মধ্যেই এই ঘটনা ঘটে গেছে। ছেলের বাড়ির লোকজন পুলিশ টিমকে জানিয়েছিল তাদের ছেলের সাথে যে ঘটনা ঘটেছে সেটার জন্য তাদের মনে হচ্ছে যে মেয়ের বাড়ির লোকজন দায়ী। এবার পুলিশ মেয়ের বাড়ির লোকজন, মেয়ের বাবা, মেয়ের একজন দাদা, তাদেরকে খুঁজছিল। খুঁজতে গিয়ে যখন দেখে যে তারা বাড়িতে নেই, কোথাও একটা আত্মগোপন করেছে, তখন পুলিশের সন্দেহটা পাকা হয়ে যায় যে সত্যি সত্যি এই ঘটনার সাথে মেয়ের বাবা, মেয়ের দাদা এরাই জড়িত। না হলে এরা হঠাৎ করে লুকাতে যাচ্ছে কেন? যদি তারা এই বিষয়ে কিছু নাই জানে তাহলে তো ঘটনাটা শোনার পর তাদের অবাক হয়ে যাওয়ার কথা। তারা হঠাৎ করে কোথাও একটা চলে গেছে, লুকিয়ে আছে কেন? পুলিশ খুঁজতে শুরু করে। 2 দিন পর মেয়ের বাবা অ্যারেস্ট হয়েছিল, তারপরে মেয়ের দাদা অ্যারেস্ট হয়েছিল। আর যে দুজন ছেলে গুলি করেছিল তাদেরকে খোঁজার জন্য 100টারও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছিল বিভিন্ন রাস্তার। শেষ পর্যন্ত তাদেরকেও হরিয়ানার অন্য একটা এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে সবাইকে বসিয়ে জিজ্ঞাসাবাদের পর যে ব্যাপারটা পুলিশ টিম জানতে পেরেছিল বা এই ঘটনার কারণ বলে মনে করেছিল সেটা এখন বলবো। 2017 সালে বিহারের দরভঙ্গার কোনো একটা গ্রাম থেকে মঞ্জিত দিল্লি এসেছিল পড়াশোনা করার জন্য। সে পড়াশোনায় খুব ভালো ছিল। ইন্দ্রপ্রস্থ কলেজে সে ভর্তি হয়েছিল। কলেজে থাকাকালীন তার আলাপ হয়েছিল মেঘা রাঠোরের সাথে। মেঘা রাঠোর খুব সুন্দর ধনী পরিবারের একটা মেয়ে। দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব, তারপরে গভীর বন্ধুত্ব, তারপর শুরু হয়েছিল প্রেম। প্রেম যখন হয়েছিল তখন দুজনেই চাইছিল যে কোনোভাবে তারা বিয়ে করবে। তবে ঝামেলাটা হয়েছিল দুটো এরিয়া নিয়ে। মেঘা রাঠোর নয়ডা, খুব ভালো শহরের একজন মানুষ। অন্যদিকে মঞ্জিত মিশ্রা বিহারের দরভঙ্গা থেকে এসেছিল। সাধারণত দেখা যায় যে ইউপির মানুষজন বিহারের লোকজনকে
একটু ব্যাকওয়ার্ড বলে মনে করে, একটু লোয়ার ক্লাস বলে মনে করে। এটা তাদের কিন্তু চিন্তাধারা। যাই হোক, সেই জন্য বাড়িতে প্রবলেম হচ্ছিল যে তাদের দিল্লিতে মানুষ করা একটা হাই ক্লাসের মেয়ের কিভাবে বিহারের একটা ছেলের বিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে আরও একটা কারণ ছিল যে বাবা একটা বড় বিজনেসম্যান, দাদা বড় বিজনেসম্যান, তো তাদের মনে হচ্ছিল তাদের মেয়ে যদি লাভ ম্যারেজ করেছে বলে সবাই জানতে পারে তাহলে তাদের সম্মান তো কমে যাবেই। একে বিহারি ছেলে, বিহার থেকে এসেছে, তারপর আবার সে জাতিতে ব্রাহ্মণ, মেয়েরা ছিল রাজপুত। রাজপুতদের বিয়ে রাজপুতদের সাথে হলেই খুব সম্মানের। রাজপুত মেয়ে জোর করে বাড়ির সবাইকে রাজি করিয়ে একটা ব্রাহ্মণ ছেলের সাথে বিয়ে করতে চাইছে, সেটা কখনোই খুব ভালো কথা নয় বলে মেয়ের বাড়ির লোকেদের, আত্মীয়দের মনে হয়েছিল। ছেলের বাড়ির লোকজন কিন্তু খুব একটা বিরোধিতা করেনি, কারণ তারা ছেলে যেটা বলছে ছেলের সুখের জন্য, খুশির জন্য, সেটাতেই তারা রাজি হয়েছিল। মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোকজনের মধ্যে যখন বিয়ের ব্যাপারে কথা হয়েছিল, তখন মেয়ের বাড়ির লোকজন বলেছিল যে তারা বিয়ের যে কার্ডটা ছাপাবে তাতে ছেলের নাম মঞ্জিত মিশ্রা, সে একটা বিহারি ব্রাহ্মণ ছেলে। তার শ্বশুরবাড়ির লোকজন বলেছিল বিয়ের কার্ডে লেখা হবে তার নাম মঞ্জিত পরিহার, মানে সেও একজন রাজপুত। তারা রাজপুত, রাজপুতের সাথেই তার মেয়ের বিয়ে হচ্ছে। আর অন্যদিকে তারা যে বিহারের সেটাও তারা কাউকে জানাবে না, বিয়ের কার্ডে লেখা হবে যে তাদের ছেলে উত্তরপ্রদেশের কানপুর শহরের বাসিন্দা, তাহলে তাদের সম্মান নষ্ট হবে না। ছেলের বাড়ির লোকজন এই সমস্ত শর্ততে রাজি হয়ে গেছিল, কারণ তারা যে কোনোভাবে তাদের ছেলের সুখ আনন্দ চাইছিল। বিয়ে হয়ে গেছিল 28শে জানুয়ারি 2024 বিয়ে হয়েছিল। বিয়ের 2 সপ্তাহ পরে যখন মঞ্জিত আর তার স্ত্রী মেঘা দুজনে হানিমুনে আছে, সেই সময় তারা খবর পেয়েছিল একটা রোড অ্যাক্সিডেন্টে মঞ্জিতের বাবা প্রমোদ মিশ্রা মারা গেছে। সেখানেই হানিমুনটা মাঝখানে অফ করে দিয়ে তারা চলে এসেছিল তাদের বাড়িতে। বাবার ক্রিয়াকর্ম সব সম্পন্ন হয়। এদিকে ছেলের বাড়ির লোকজন, আত্মীয়রা, বিশেষ করে ছেলের মা, তখন থেকেই বলতে শুরু করে যে তাদের বউ তাদের জন্য অশুভ। তাই বউ বাড়িতে আসার মাত্র 2 সপ্তাহের মধ্যেই তার হাজব্যান্ড মারা গেছে। এই বউ শুভ হবে না, বাড়িতে সব অশুভ হবে। এই ধরনের কথা মেঘাকে কখনো কেউ বলেনি। তার খুব খারাপ লাগছিল। সবথেকে বেশি খারাপ লেগেছিল তখন যখন তার শাশুড়ি তাকে এই কথা বলছিল, কিন্তু তার হাজব্যান্ড সেটার কোনো বিরোধিতা করেনি। তার খুব রাগ হয়েছিল। তারপর থেকে সে নিজের হাজব্যান্ডকে বলে যে এই বাড়িতে সে থাকতে চায় না, কারণ তার শাশুড়ি বিভিন্নভাবে তাকে বিরক্ত করছে আর সব সময় তাকে বলছে যে সে ওই বাড়ির জন্য অশুভ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঞ্জিত অন্য একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়েছিল, সেখানে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে রেখেছিল। সে আর তার স্ত্রী সেখানেই থাকছিল। অন্যদিকে মঞ্জিতের মা আর মঞ্জিতের বোন, আগে তারা যে বাড়িতে ভাড়ায় থাকতো সেখানেই তারা থাকছিল। কিন্তু যেহেতু তার বাবা মারা গেছিল, তো তাদের ফ্যামিলির যে খরচ, সে টাকাটা তাকেই দিতে হচ্ছিল, নিজের মাকে আর বোনকে। মা আর বোন মাঝে মধ্যে ফোন কলে কথাও বলছিল, কিছু দরকার থাকলেও তারা নিজেদের ছেলেকে বলছিল। এই ব্যাপারগুলো ভালো লাগছিল না মঞ্জিতের স্ত্রী মেঘার। সে বলছিল যে মঞ্জিতের কথা বলা যাবে না মায়ের সাথে, বোনের সাথে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে দুবেলা ঝগড়া হতে শুরু করে। 20 জুন 2024 মেঘার মায়ের বার্থডে ছিল। মেঘা নিজের মায়ের বার্থডেতে গেছিল, আর সেখানে মেঘার হাজব্যান্ড মঞ্জিত তাকে পৌঁছে দিয়ে এসেছিল। মঞ্জিতের কিছুদিন পরে মেঘাকে নিয়ে বাড়ি ফিরে আসারও কথা ছিল। মেঘা নিজের বাড়িতে গিয়ে নিজের কী কী অসুবিধা, কী কী কথা তার হাজব্যান্ড শুনছে না, সমস্ত ব্যাপারগুলো নিজের মাকে গল্প করেছিল। মা বাবাকে বলেছিল, দাদাকে বলেছিল। তারপরে তারা ডিভোর্সের জন্য একটা নোটিশ পাঠিয়ে দিয়েছিল মঞ্জিতের বাড়িতে। নিকটস্থ থানায় গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের
পণ চাওয়া ইত্যাদি নানা রকম হাজব্যান্ডের ওপরে, হাজব্যান্ডের বাড়ির লোকেদের ওপরে কেস করে এসেছিল। এই ব্যাপারটা কিন্তু মঞ্জিত একদম আশা করেনি। মঞ্জিত নিজের স্ত্রীর ওপরে বিরক্ত হয়েছিল, তবে যেদিন সে এই ঘটনা ঘটিয়েছিল সে আসলে নিজের হাজব্যান্ডকে, তার বাড়ির লোকজনকে একটু ভয় দেখাতে চাইছিল। সেই জন্য সে ডিভোর্সের একটা কেস করেছিল। সে ভেবেছিল ডিভোর্সের ওই নোটিশ পাওয়ার পর তার হাজব্যান্ড নিজের রাগ ছেড়ে দিয়ে সব ব্যাপারটা মিটমাট করে নেবে, কিন্তু সেটা হয়নি, হয়েছিল উল্টোটা। মঞ্জিত নিজের মনে মনে ভেবেছিল, নিজের বাড়ির লোকজনকে বলেছিল, যেহেতু তার স্ত্রী তাকে এই নোটিশটা পাঠিয়েছে, আর কোনো দিন সে ওই স্ত্রীর সাথে থাকবে না। মঞ্জিত মনে মনে ঠিক করে নেয় তাকে ডিভোর্স নিতেই হবে। সেও রাজি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, চলো ডিভোর্স নেওয়া হবে। অন্যদিকে মঞ্জিতের স্ত্রী মেঘার দাদা, তার নাম সচিন, সে নিজের বোনের হাজবেন্ডের সাথে বারবার দেখা করে তাকে বোঝায় যে ডিভোর্স নিতে হবে না। তারও দুবার ডিভোর্স হয়েছিল, দুবার সে বিয়ে করেছিল, দুবারই চলেনি। সে নিজের বোনকে, বোনের হাজবেন্ডকে বিভিন্নভাবে বোঝায় যে এইভাবে রাগারাগি করলে কিন্তু কোনো দিন সংসার করা যায় না, তোমরা নিজেদের মধ্যে ব্যাপারটা ঠিক করে নাও। আর মঞ্জিতকে সে বলেছিল, তোমার কি দরকার মায়ের কাছে, বোনের কাছে বারবার যাওয়ার, তারা নিজেদের জীবন নিজেদের মতো ঠিক গুছিয়ে নেবে। এই ব্যাপারটার পর খুব রাগ হয়েছিল মঞ্জিতের, কিন্তু সে কিচ্ছু বলেনি নিজের স্ত্রীর বড় দাদা সচিনকে। মেঘা মঞ্জিতের ওপর কেস করেছিল, অ্যালিমানিতে 1 কোটি টাকা চাইছিল, আর প্রতি মাসে মেনটেনেন্সের জন্য 90,000 টাকা দিতে হবে বলে তার উকিল জানিয়েছিল। কিন্তু মঞ্জিতের কাছে অত টাকা ছিল না। সে 1 লাখ টাকা স্যালারি পেত, তার মধ্যে তাকে 2টো সংসার চালাতে হতো। একটা ছিল তার মা আর বোন, অন্যটা সে আর তার স্ত্রী। সে কিভাবে অত টাকা দেবে? আর 1 কোটি টাকা অ্যালিমানি দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ অত টাকা সে এই পর্যন্ত রোজগার করতে পারেনি। এই সমস্ত ব্যাপারে কেস চলছে। হঠাৎ করে মঞ্জিত একদিন নিজের নিকটস্থ থানায় গিয়ে জানিয়ে এসেছিল যে তার প্রাণনাশের ভয় রয়েছে। তার শ্বশুরবাড়ির লোকজন তাকে সময়ে সময়ে ধমকি দিচ্ছে ফোন করে। পুলিশের কাছে সে প্রোটেকশন চেয়েছিল যে তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। স্টেশনে গিয়ে কমপ্লেন করা হয়েছিল, কিন্তু পুলিশ সেভাবে কোনো স্টেপ নেয়নি এই ব্যাপারটাতে। তারপরে ঘটে গেছিল এই ঘটনা। সেই জন্য ছেলের বাড়ির লোকজন মেয়ের বাড়ির লোকজনেদের উপরে সন্দেহ করছিল। বাড়ি সার্চ করে মঞ্জিতের একটা ডায়েরি পাওয়া গেছিল। সেটাতে সে খুব ভালোভাবে বিয়ের আগে থেকেই কি কি ঘটনা পরপর ঘটেছে সবটাই সে নিজের ডায়েরিতে লিখত। এটাই ছিল তার নিয়মিত অভ্যাস। পরবর্তীকালে মঞ্জিতের নিজের হাতের লেখা ওই ডায়েরি এই কেসে প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়েছিল। সবাই যখন অ্যারেস্ট হয়েছিল তখন যে ব্যাপারটা জানতে পারা যায় সেটা হচ্ছে, মেঘার দাদা বারবার মঞ্জিতকে বোঝানোর চেষ্টা করছিল যে আবারও তুমি আমার বোনকে নিয়ে সংসার করতে শুরু করো। মঞ্জিত কিছুতেই রাজি হচ্ছিল না। মঞ্জিত মনে মনে ভেবে নিয়েছিল যে মেয়ে তাকে তার মা, বোন ইত্যাদির সাথে কথা বলতে দিতে চাইছে না, তার সঙ্গে সে আর কোনোভাবেই থাকবে না। মেঘার বাড়ি থেকে কিন্তু প্রথমে ডিভোর্স ফাইল করা হয়েছিল, আর সেটাতে সহমতি জানাতে চাইছিল তার হাজব্যান্ড মঞ্জিত। অন্যদিকে মেঘার দাদা বারবার মঞ্জিতকে বোঝাচ্ছিল, মঞ্জিত বুঝছিল না। মেঘার দাদা মনে মনে ভীষণ রেগে গেছিল। সে নিজের কোম্পানির ম্যানেজার প্রবীণের সাথে এই ব্যাপারে কথা বলেছিল। প্রবীণ বলেছিল, এই ধরনের মিডল ক্লাস ছেলেদের মধ্যে এই রকম একটা মনোভাব দেখতে পাওয়া যায়। তারপর আবার তোমার বোনের হাজব্যান্ড বিহারের, তাদের উপর তো একদম বিশ্বাসই করা উচিত না। ভালো তাকে রাস্তা থেকে সরিয়ে দাও, তারপরে তোমার বোনের আবার একটা ভালো বিয়ে দিয়ে ফেলো। রাজি হয়ে গেছিল মেঘার দাদা সচিন, সেটাই করতে হবে। এবার প্রবীণের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। ম্যানেজার প্রবীণ আবার নিজের পরিচিত একজন কুস্তিগির, সে হরিয়ানার একটা গ্রামে থাকতো, নাম ছিল বিপিন, তার সাথে কন্ট্যাক্ট করে 5 লাখ টাকা অ্যাডভান্সে দিয়েছিল তাকে সচিন। 15 লাখ টাকায় ডিল ফাইনাল হয়ে গেছিল যে 2জন শুটারকে পাঠিয়ে মঞ্জিতকে মেরে ফেলা হবে। তবে কবে মেরে ফেলা হবে সেটা ডিসাইড করবে সেই 2জন যারা এই কাজটা করবে। প্রায় 15 দিন ধরে ওই 2জন ছেলে
মঞ্জিতের রেকি করছিল, কখন সে কোথায় যায়, কখন অফিসে যায়, কটার সময় বাড়িতে ফেরে, কে কে থাকে তার সাথে, এই সমস্ত ভালোভাবে দেখতে দেখতে ওই দিন ওই ঘটনা তারা ঘটিয়ে ফেলেছিল। তবে বর্তমানে সবাই জেলেই রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, কেস চলছে। পরবর্তীকালে বোঝা যাবে যে তাদেরকে আমাদের আইন ব্যবস্থা কি শাস্তি দিচ্ছে। তবে একজন মা, মঞ্জিতের মা, তিনি বারবার ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রিকোয়েস্ট করেছেন যে তিনি যেন সবার সাথে যেমন তিনি শাস্তি দিয়ে থাকেন তেমন শাস্তি তার ছেলের অপরাধীদেরকেও দেওয়া হয়। আর যদি তিনি না পারেন তাহলে যেন তাকে দায়িত্বটা দেওয়া হয়, সে নিজের ছেলের হত্যাকারীদের কোনোভাবেই ছেড়ে দেবে না। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।